আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং দের সাথে আছি শাহনাজ প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা চলছিল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে, এবং এই চ্যাপ্টারের রেশিও অ্যানালাইসিস নিয়ে অলরেডি তোমাদের সাথে দুইটি ক্লাস হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব প্রফিটাবিলিটি রেশিও, যার অর্থ হচ্ছে মুনাফা অর্জন অনুপাত। অর্থাৎ যে আসলে আমরা কিন্তু জানি যে যে কোনো প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে মুনাফা অর্জন ক্ষমতার উপর। বাজো কারবারের উদ্দেশ্য কিন্তু অনেক সময় আমরা সম্পদ সর্বাধিকরণ বলে থাকি, যেটা কিন্তু তার কিন্তু প্রধান নিয়ামক হচ্ছে আসলে মুনাফা অর্জন করা, মুনাফা সর্বাধিক করা। আসলে মুনাফা সর্বাধিক করতে পারলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ব্যবহারকারী রয়েছে তারা কিন্তু উৎসাহিত হয় এবং সার্বিকভাবে কাজে মনোনিবেশ করে। অন্যভাবে বিনিয়োগকারীরাও কিন্তু আমার সেখানে উৎসাহিত হয় তাদের বিনিয়োগ নিরাপত্তা করার জন্য। তা আবার সরকারের সার্বিক সহযোগিতা পাওয়া যায়, কারণ তারাও চায় সেখান থেকে আয়কর পাওয়া যাবে। তাহলে যে সকল অনুপাত দ্বারা আসলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বিবেচনা করা হয় সেগুলো নিয়েই আজকে আলোচনা করব আমি। এখন সেই মুনাফা অর্জন কিভাবে বিবেচনা করা হয়, আমরা আসলে মুনাফা অর্জন জানতে চাই, তো অবশ্যই মুনাফার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে সেলসের। অর্থাৎ আমি জানতে চাইবো আমার সেলস বেশি হলেই আমি তো বুঝতে চাইবো যে আসলে আমার সেলস না হলে তো কিছুই হলো না, কারণ একটা প্রতিষ্ঠানে সেলস না হলে কখনই সে কোনো কাজই করতে পারবে না। তাহলে সেলসের সাথে রয়েছে প্রফিটের এক নিবিড় সম্পর্ক। আমি এখান থেকেই জানতে চাইবো যে সেলসের তুলনায় আমার প্রফিট কেমন। একইভাবে আমি যতটা ইনভেস্ট করলাম, আমার টাকা তো ব্যবসায় লাগানো আছে, এই যে বিনিয়োগ করলাম এই তুলনায় আমার আয় কেমন হচ্ছে, কিংবা আমার অন্যান্য ব্যাপারগুলো আমি জানতে চাইবো। সেই জন্য আমি এই ব্যাপারটাও, ইনভেস্টমেন্টও এর সাথে জড়িত। এখন দেখো এর সাথে আছে কতগুলো সূত্র, সেই সূত্রগুলো কি কি, মানে কতগুলো অনুপাত আমরা আসলে বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে সেলসের আন্ডারে রয়েছে গ্রস প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং এক্সপেন্স রেশিও। অন্যদিকে কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর রিটার্ন অন ইকুইটি, শেয়ার হোল্ডার ফান্ড, আর্নিং পার শেয়ার। আচ্ছা, প্রথমেই যেটা সেলসের সাথে রিলেটেড সেগুলো নিয়ে একটু প্রথমে আলোচনা করি। দেখো, গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও মানে হচ্ছে নিট সেলসের তুলনায় আমার গ্রস প্রফিট কত। আচ্ছা, তাহলে কি নিট সেলসের তুলনায় যদি যেটা তুলনা করব, যে যার সাথে তুলনা করব তাকে নিচে দিয়ে আর যাকে তুলনা করব তাকে উপরে দিব। এখন দেখো সেটাই গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস গুণ 100। এরপর নিট প্রফিট রেশিও আমি এখানে তুলনা করতে চাচ্ছি নিট সেলসের তুলনায় নিট প্রফিট কত। ঠিক এমনটি করে নিট প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস গুণ 100। এরপরে অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস, অর্থাৎ নিট সেলসের তুলনায় আমার অপারেটিং প্রফিট কত। এরপর হচ্ছে অপারেটিং এক্সপেন্স রেশিও, সেটা হচ্ছে নিট সেলসের তুলনায় অপারেটিং এক্সপেন্স কত। আচ্ছা, এই সূত্রগুলোকে আমি একটু ভালোভাবে বোঝার জন্য দেখো তোমাদের সাথে এখানে একটা ইনকাম স্টেটমেন্ট শেয়ার করেছি। আমি প্রথমে দিয়েছি সেলস 100 টাকা, আর তারপরে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছি। আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি থাকে, গ্রস প্রফিট। এর থেকে যদি আমি অপারেটিং এক্সপেন্স বাদ দিই, তাহলে অপারেটিং এক্সপেন্স আসলে কোনগুলো আমরা জানি, সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এর মধ্যে অনেকগুলো থাকে, আমি এখানে জাস্ট ছোট করে লিখলাম। তাহলে অপারেটিং এক্সপেন্সের আন্ডারে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকে, সেই দুটোকে বাদ দিলাম। আমি এখানে 6 আর 4 টাকা ধরে 10 টাকা ধরে বাদ দিলাম, 40 থেকে 10 থাকে 30 টাকা। এটা কি অপারেটিং প্রফিট। একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে আসলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলেই আমার অপারেটিং প্রফিট থাকে, এবং এই প্রফিটটা কিন্তু আমার রেশিও আকারে আছে, এবং যেটা বের করার জন্য আমাদেরকে এটা জানতে হয় যে আসলে অপারেটিং প্রফিটটা কোন জায়গায়, আমরা আসলে খুঁজে পাই না। এর সাথে যদি আমরা আদার রেভিনিউর মধ্যে সাধারণত ইন্টারেস্ট ইনকাম, হ্যাঁ, ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে ইন্টারেস্ট ইনকাম হয়, সেটা হতে পারে, আমি ধরলাম এখানে নেই। আচ্ছা, এরপরে এর সাথে এর থেকে যদি আমি আদার এক্সপেন্স বা নন অপারেটিং এক্সপেন্স বলতে আমরা সাধারণত কি বুঝি, প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা দিলাম, অর্থাৎ ডিবেঞ্চারের উপরে যেই মানে এক্সপেন্সটা হয়। আচ্ছা, সেটা 2 টাকা ধরলাম। তাহলে কি আসলো, নিট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ আমার ট্যাক্সের পূর্ববর্তী মানে আগের অবস্থায় আমার ইনকামটা কি হলো। এর থেকে যদি আমি ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিই তাহলে পাবো নিট ইনকাম আফটার ট্যাক্স। আচ্ছা, এখন আমি যে জন্য এটা বললাম যে আমাদের মাঝে মাঝেই দেখবা হচ্ছে আমার অনেক ফিগার মিসিং থাকে। আচ্ছা, সেলস বলতে সাধারণত টোটাল সেলস থেকে সেলস রিটার্ন, এটা তোমরা সবাই জানো। কিন্তু যখন সেলস দেয়া থাকবে না, শুধু কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট দেয়া থাকবে, তখন আমরা বের করতে পারবো। কারণ কিভাবে, কস্ট অফ গুডস সোল্ড
যোগ যদি গ্রস প্রফিট দেই তাহলেই তো আমরা বের করার কথা। কারণ দেখো খেয়াল করো সেলস ৳১০০, কস্ট অফ গুডস সোল্ড ৳৬০, প্রফিট গ্রস প্রফিট ৳৪০। এখন আমার যদি সেলস না দেয়া থাকে তাহলে যদি কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট যোগ করি ৳৬০, ৳৪০, ৳১০০ হচ্ছে কিন্তু। তাহলে আমরা এভাবেও সেলস বের করতে পারবো। কস্ট অফ গুডস সোল্ড এর এই সূত্রটা তোমাদের এখন একদম মুখস্থ, ওপেনিং স্টক নেট পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা বের করতে পারি, তোমাকে যদি ওপেনিং স্টক নেট পারচেজ এগুলো না দেয়া থাকে, তোমাকে সেলস দেয়া থাকে, সেলস ধরো ৳১০০ আর গ্রস প্রফিট দেয়া আছে ৳৪০, তাহলে কি মাঝখানে কস্ট অফ গুডস সোল্ড বের করা যাবে না? অবশ্যই যাবে, যে এই দুটো দেয়া থাকলে। এছাড়াও অপারেটিং প্রফিট, এটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দিয়ে দিলেই হলো। আর যদি সেলস থাকে তাহলে আমরা তো সেলস থেকে সিকোয়েন্স দিয়ে বের করেই ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো একটা প্রবলেম দেয়া আছে এবং সাথে সাথে বলা আছে যে কি কি প্রফিট রেশিও বের করতে হবে, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স এবং নেট প্রফিট। আসলে এখন এখন এগুলো বের করার জন্য আমার গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড নেই। তাহলে আমার কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। প্রথমেই আমি সেই ওয়ার্কিংস গুলো করে নেই। দেখো কস্ট অফ গুডস সোল্ড এর একদম সহজ সূত্র কি, নিট পারচেজ যোগ ওপেনিং ইনভেন্টরি মাইনাস এন্ডিং ইনভেন্টরি, একদম সিকোয়েন্স ভাবে ধারাবাহিকভাবে দেওয়া আছে। দেখো নিট পারচেজ কত, ওই 4 লাখ থেকে কিন্তু 20,000 বাদ দিয়ে যাব, কারণ এটা রিটার্ন হয়েছে। এই যে ওপেনিং ইনভেন্টরি 80,000 টাকা, ক্লোজিং ইনভেন্টরি 60,000 টাকা বের করার পর আমার পেলাম কস্ট অফ গুডস সোল্ড 4 লাখ টাকা। এখন অপারেটিং এক্সপেন্স আমরা এখানে খেয়াল করে দেখতে পাই সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুটো আলাদা দেওয়া আছে। আমরা যদি এই দুটোকে যোগ করে ফেলি তাহলেই তো পেয়ে যাব আমাদের অপারেটিং এক্সপেন্স। ঠিক এমনটি দেখো 40,000। এখন অপারেটিং প্রফিট, আমার এখানে অপারেটিং প্রফিট কিভাবে পাবো? আমি যদি নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম, নিট সেলস তো আমরা এখানে জেনেই ফেললাম, কস্ট অফ গুডস সোল্ড পেয়ে ফেললাম, অপারেটিং এক্সপেন্স পেয়ে ফেললাম, তাহলে আমরা এটা কি, নিট সেলস কত টাকা, 5,50,000 থেকে কিন্তু 50,000 বাদ দিয়ে আসবে, কারণ রিটার্ন হয়েছে 5 লাখ, কস্ট অফ গুডস সোল্ড 4 লাখ, অপারেটিং এক্সপেন্স 40,000, পেয়ে গেলাম আমাদের 60,000 টাকা হলো অপারেটিং প্রফিট। নিট প্রফিট কত? আমরা এতক্ষণ যা পেয়েছি, দেখো অপারেটিং প্রফিট পেয়েছি। এবার অপারেটিং প্রফিট থেকে যদি নন অপারেটিং এক্সপেন্স বাদ দিই, যেহেতু ইনকাম নেই নন অপারেটিং, সেহেতু ওইটা বাদ দেওয়ার পরেই কিন্তু আমি আমার নিট প্রফিট পেয়ে যাব। তাহলে অপারেটিং প্রফিট কত এখানে বের করলাম 60,000 টাকা, এবং নন অপারেটিং এক্সপেন্স বহুত ইন্টারেস্ট এক্সপেন্স রয়েছে, এটা বের করে ফেললাম, 50,000 টাকা নিট প্রফিট পেয়ে ফেললাম। এখন আমরা দেখো আমি ওয়ার্কিংগুলো এখানে লিখে রেখেছি কি কি রেজাল্ট এসেছে। এখন আমি প্রথম যেটা বলছে গ্রস প্রফিট রেশিও, আমি সূত্র বসিয়ে দিই, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস গুণ 100। আচ্ছা, গ্রস প্রফিট কি আমরা এখানে বের করেছিলাম? না, কস্ট অফ গুডস সোল্ড বের করেছি। তাহলে সেলস থেকে আমি যদি কস্ট অফ গুডস সোল্ডটা বের করে দিই তাহলেই তো হলো। আর সেলস তো 5,50,000 থেকে 50,000 টাকা বাদ দিয়ে তারপর 5 লাখ টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা ডিভাইডেড বাই 5 লাখ টাকা কত হলো? 20% গ্রস প্রফিট রেশিও। এবার অপারেটিং প্রফিট, আমি অপারেটিং প্রফিট পেয়েছি 60,000 এবং 5 লাখ টাকা হচ্ছে আমার সেলস, তাহলে এটার তুলনায় 12%। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স রেশিও খেয়াল করলে দেখতে পাবা অপারেটিং এক্সপেন্স এখানে 40,000 এবং এটাকে আমি নিট সেলস 5 লাখ দিয়ে ভাগ করে দেখেছি, 8% আসে। নিট প্রফিট রেশিও, নিট প্রফিটও এখানে এবং 50,000 টাকা এবং ভাগ দিব কি সেলস দিয়ে 10%। একটু খেয়াল করার জন্য তোমাদেরকে আমি মানে বোঝানোর জন্যই বলছি, খেয়াল করলে দেখতে পাবা গ্রস প্রফিট রেশিওটা সবার বড়, কারণ আমরা কিন্তু প্রথমেই গ্রস প্রফিটটা বের করি সেলস থেকে, প্রথমে অল্প কিছু খরচ বাদ দেওয়ার পরেই গ্রস প্রফিট আসে। এই জন্য সবসময় খেয়াল করবা যে এটা কিন্তু নিচের তুলনায় বেশি আসে। আচ্ছা, এবার গ্রস প্রফিট থেকে আমরা কি বাদ দিই বলো তো? অপারেটিং এক্সপেন্স। তাহলে এই যে অপারেটিং এক্সপেন্স কত, 8%, 20% থেকে 8% বাদ দিলে কত থাকে? 12%। সেই 12% এবং গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে অপারেটিং প্রফিট থাকে। দেখো খেয়াল করলে 12% কিন্তু আমার অপারেটিং প্রফিট এসেছে। আচ্ছা, এখন নিট প্রফিট রেশিও এসেছে 10%। তুমি এখানে মাঝখানে কিন্তু আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স বা নন অপারেটিং এক্সপেন্স রেশিওটা বাদ গেছে, বা এটা যদি তুমি চিন্তা করো নিজে নিজে করে ফেললা, তাহলে ওইটা দেখবা 10,000, এই ইন্টারেস্ট এক্সপেন্স 10,000 দিয়ে 10,000কে ভাগ দিলা 5 লাখ দিয়ে, তাহলে দেখবা সেখানে কত আসে? 2%। তাহলে এটা কিন্তু এই যে 10% থেকে 2% বাদ দিলে মানে আহ, এই এটা কিন্তু এটা তখন তুমি দেখবা যে এটা ইজি হয়ে গেছে, আরো বেশি তোমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে যে না সত্যি সত্যি এটা সম্ভব। তোমাদের আরেকটু ক্লিয়ার করার জন্য বলছি, দেখো এই যে 20%, দেখো এই যে দেখো গ্রস প্রফিট, এটা থেকে কিন্তু আমি অপারেটিং এক্সপেন্স যদি বাদ দেই তাহলে 8%, তাহলে কিন্তু এই 12% থাকে অপারেটিং প্রফিট রেশিও। তাহলে এভাবে আমরা বের করে দেখতে পারি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের কথার সাথে মিলেই গেল যে আমরা আসলে প্রফিটগুলো একটার পর একটা যেভাবে বের করি এখানে কিন্তু সেভাবে বের করতে পারলাম। আচ্ছা, এরপরে তোমাদের যে
যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। খেয়াল করো, ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ আমি আমার ব্যবসায় বিনিয়োগ করে কেমন বিনিয়োগ করেছি, এখন দেখব যে আসলে আমার বিনিয়োগের তুলনায় আমার সেই আসলে কতটুকু অর্জন হচ্ছে। এখন এক্ষেত্রে প্রথমে যে সূত্রটা, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, নেট ইনকাম বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। আর রিটার্ন অন ইকুইটি রেশিও, প্রফিট ফর ইকুইটি ডিভাইডেড বাই ইকুইটি অর শেয়ার হোল্ডার ফান্ড। আরেকটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, এটা হচ্ছে প্রফিট ফর ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। আচ্ছা, এখন তোমাদের এইখানে এই সূত্রগুলো দেখে তোমাদের বিব্রত মনে হতে পারে যে এই টার্মগুলো কি। আচ্ছা, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ইকুইটি কি, আবার ইকুইটি ফান্ড কি, আসলে প্রত্যেকটা জিনিসের একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, প্রথমেই দেখি ক্যাপিটাল এমপ্লয়েড কি। এইখানে জানার জন্য তোমাদেরকে একটু বলছি, আমরা কিন্তু ব্যবসাটা শুরু করি অর্ডিনারি শেয়ার হোল্ডাররা বা কমন স্টক হোল্ডাররা, এরাই কিন্তু আসলে মূলত ব্যবসায়ের মালিক, আমরা সাধারণ শেয়ার হোল্ডাররা। আচ্ছা, এখানে এটার সাথে যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ করি মাইনাস ফিকটিশিয়াস অ্যাসেট দেই, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কি কি যায় এগুলো তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্লাসে নেওয়া হয়েছে, এবং ফিকটিশিয়াস অ্যাসেটের মধ্যে তোমাদের কি কি যায়, প্রিলিমিনারি এক্সপেন্স, শেয়ার ডিসকাউন্ট, আরও যা যা যায় এটা তোমরা নিশ্চয়ই জানো। এখন এই জায়গাটাকে বলবো ইকুইটি ফান্ড। আচ্ছা, আমার এটা হচ্ছে একদম কমন স্টক হোল্ডারদের। এরপর যখন আমি কমন স্টকের টাকা দিয়ে পারছি না, আমার যখন আরও টাকা দরকার হয়, তখন কিন্তু আমি প্রেফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ার ইস্যু করি। তখন সেই জায়গাটাকে আমরা বলি ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড। অর্থাৎ আমার এইখানে কিন্তু প্রেফারেন্স শেয়ার চলে আসলো আমার কোম্পানিতে নতুন করে। এরপরে আমার যখন সেই শেয়ারেও কাজ হচ্ছে না, আমার আরও টাকা দরকার হয়, তখন ডিবেঞ্চার ইস্যু করি এবং সেই জায়গাটাকে বলছি ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম কোর জায়গা হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের, এটাকে বলা হয় ইকুইটি ফান্ড। অর্ডিনারি শেয়ার হোল্ডারদের পরের অংশটা হচ্ছে ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড। এখানে ইকুইটির মধ্যে প্রেফারেন্স শেয়ারও রয়েছে, অর্ডিনারি শেয়ার রয়েছে, এবং যখন ডিবেঞ্চার যোগ হয়ে যায় তখন টোটাল অংশটাকে আমরা বলি ক্যাপিটাল এমপ্লয়েড। এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং ফিকটিশিয়াস অ্যাসেট, এই দুটোর আইটেম কিন্তু সবগুলোর মধ্যেই থাকছে। আচ্ছা, এখন তাহলে ক্যাপিটাল এমপ্লয়েডটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমার পুরো অংশটাই হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাদের এই ছকটা একটু যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবে অ্যাসেট সাইডে চারটা অংশ, লাইবিলিটি সাইডে চারটা অংশ। আমরা সবসময় জানি অ্যাসেট সমান সমান লাইবিলিটিস, এবং সেইখানে খেয়াল করলে দেখতে পাবে এতক্ষণ আমরা যে আলোচনা করেছি শেয়ার হোল্ডারদের ইকুইটি, সেইখানে কিন্তু প্রেফারেন্স শেয়ার এবং অর্ডিনারি শেয়ার দুইটাই আছে, এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আরেকটা হচ্ছে লং টার্ম লোন, এই তিনটা যোগ করলেই কিন্তু আমি ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাই। আচ্ছা, এখন এইখানে একটু দেখি যে ক্যাপিটাল, দ্বিতীয় নাম্বারটা একটু দেখো যে অর্ডিনারি শেয়ার হোল্ডার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, প্রেফারেন্স শেয়ার এবং ডিবেঞ্চার মাইনাস ফিকটিশিয়াস অ্যাসেট, এটা হলেই আমার কি হয়ে যায়, ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে অন্যভাবেও বলা যায় যে আমার টোটাল অ্যাসেট সমান সমান যদি টোটাল লাইবিলিটিস হয়, তোমার যদি এটা না দেয়া থাকে, শুধু টোটাল অ্যাসেট দিয়ে বের করার চেষ্টা করা লাগতে পারে, তখন তুমি কি করবে, টোটাল অ্যাসেট থেকে যদি আমি ফিকটিশিয়াস অ্যাসেটটা বের করে দেই আর কারেন্ট লাইবিলিটিসটা বের করে দেই, তাহলেই তো আমি আমার ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাচ্ছি। কারণ আমরা এখানে লাইবিলিটি ছাড়াই কাজ করেছি, আর ফিকটিশিয়াস অ্যাসেট তো সবসময় বাদ যায়, তাহলে এভাবেও বের করা যায় ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, এরপরে আরেকটু দেখি যে আর্নিং পার শেয়ার, এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে একটু বলে রাখি, দেখো নিট প্রফিট এটা কিন্তু আমি যদি অপারেটিং প্রফিট ধরি, এর থেকে যদি আমি ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিই, অর্থাৎ আমার ডিবেঞ্চার বা এইসব যারা বাইরের পক্ষ, তাদেরকে আগে টাকা দিয়ে দিতে হবে, তাদেরকে টাকা দিয়ে দেওয়ার পর যেটা থাকলো সেটাকে যদি বি ধরি, এর থেকে যদি লেস ট্যাক্স দিই, অর্থাৎ গভর্নমেন্টকে টাকা দিয়ে দিলাম, এটা কিন্তু তাইলে কি হলো, প্রফিট ফর ইকুইটি। এই প্রফিটটা কার কার, এটা কিন্তু অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরও, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরও। এর থেকে যদি আমি প্রেফারেন্স শেয়ারদের ডিভিডেন্ড দিয়ে দিই, তারপর যেটা থাকে প্রফিট ফর ইকুইটি শেয়ার হোল্ডার, মানে এরাই হচ্ছে প্রতিষ্ঠানের আসল মালিক। এখন দেখো আর্নিং পার শেয়ারের সূত্র তাহলে কি হবে, প্রফিট ফর ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। তাহলে বোঝা গেল যে আমি যা এখানে আসলে শুধুমাত্র অর্ডিনারি শেয়ার হোল্ডারদের প্রফিটটা নিয়ে আলোচনা করব, এবং কারণ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ দিব। এখন তোমাদের সাথে একটা প্রবলেম একটু আলোচনা করতে চাচ্ছি, এখানে তোমরা আরো নতুন 3টি আইটেম পাবে। দেখো, সেটা হচ্ছে এখানে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সেলস থেকে গ্রস প্রফিট বের করা আছে, গ্রস প্রফিট থেকে এক্সপেন্স কি কি বাদ দেওয়া আছে, ইনক্লুডিং 20,000 টাকা ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স, মানে এখানে সকল ধরনের ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স সব বাদ দেওয়ার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 70,000 টাকা।
এবং এই ৭০,০০০ টাকা কাদের? আমরা বলতে পারি এই ৭০,০০০ টাকা প্রফিট ফর ইকুইটি, অর্থাৎ এর মধ্যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরও রয়েছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডার মানে কমন স্টক হোল্ডারদের, সাধারণ শেয়ার হোল্ডারদেরও ভাগ রয়েছে। এখন আমাকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। কমন স্টক দেখো কত, ৩০,০০০ শেয়ার কমন স্টক, মার্কেট প্রাইস কত করে, ১৫ টাকা করে। ক্যাশ ডিভিডেন্ড ২১,০০০ টাকা পে করছে, তার মধ্যে ৫,০০০ টাকা রয়েছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। আর নিট ক্যাশ প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য ৯২,০০০ টাকা অপারেটিং অ্যাক্টিভিটিস হয়েছে। আচ্ছা, এবার আমাদের এখানে কিছু নতুন আইটেম, সেগুলো একটু শেখার চেষ্টা করি। আর্নিং পার শেয়ার। এখন এই আর্নিং পার শেয়ার মানে প্রতিটি শেয়ারের মূল্য কত, এটা বের করার জন্য আমরা যে একটু আগে যে সূত্রটা শিখেছিলাম, সেটা ছিল কি, যে নিট ইনকাম মানে প্রফিট ফর ইকুইটি শেয়ার হোল্ডার। এখন এখানে আমি বলেছিলাম যে এই নিট ইনকামটা কিন্তু প্রফিট ফর ইকুইটিদের মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরও, আর কি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, আরও হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের। আর এখান থেকে আমাকে বাদ দিয়ে নিতে হবে কি, প্রেফারেন্স শেয়ারদের ডিভিডেন্ড, এই যে ৫,০০০ টাকা। কারণ তাহলেই তো আমি কেবল অর্ডিনারি শেয়ার হোল্ডারদের জন্য বের করতে পারবো। এখন দেখো, নেট ইনকাম থেকে ৫,০০০ টাকা বাদ দিয়ে নিলাম, যেটা কিনা প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, এবং ভাগ দিলাম কি নাম্বার অফ শেয়ার দিয়ে, এবং কি শেয়ার, কমন স্টক। তাহলে অর্ডিনারি শেয়ার যেটাকে বলে, তাহলে বাদ দেওয়ার পর আসলো কত, ২ টাকা, মানে 2.167 টাকা। এটা হলো আর্নিং পার শেয়ার। আমরা কিন্তু এই ইপিএস দ্বারা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয় করি আসলে। মানে এটা বোঝা যায় যে আসলে এক একটা শেয়ারের দাম কত। আমরা কিন্তু শেয়ার বাজারের এই ব্যাপারটা ভালো বুঝি, শেয়ারের দাম বেশি হলে সেই শেয়ারটা ভালো, এইরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে। তাহলে আরও একটা জিনিস, সেটা হচ্ছে, আর এটাও মনে রাখতে হবে যে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত হলো, মানে এইটা ব্যবহার করি আসলে সাধারণ শেয়ার মূলধনের উপর বোঝানোর জন্য। তাহলে আমরা সবসময় ইপিএস বলতে সাধারণ শেয়ারের টাকাটাই বুঝবো। আচ্ছা, প্রাইস আর্নিং রেশিও, এটাকে বলা হয় মূল্য আয় অনুপাত, অর্থাৎ যে কোনো শেয়ার বাজার মূল্যকে, যে কোনো শেয়ারের বাজার মূল্যকে তার একক প্রতি আয় দ্বারা ভাগ করব। এখন একক প্রতি আয় তো 2.167 হলো। এবার আমি দেখব প্রাইস আর্নিং রেশিওর সূত্রটা কি, মার্কেট প্রাইস পার শেয়ার। আমরা বলছিলাম যে এক একটা শেয়ারের মার্কেট প্রাইসকে ভাগ দেব ওই শেয়ারে কয় টাকা আর্নিং পার শেয়ার হয়েছে। তাহলে এখন আমরা মার্কেট প্রাইস কত, ১৫ টাকা। ১৫ টাকা এখানে, সরি, এখানে 2.167 হবে। এটা ভাগ দিলে দেখবা 6.922 টাইমস, অর্থাৎ আমার এখানে কত বের হচ্ছে, এটা কিন্তু টাইমসে বের করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ওই আইপিএস যেমন টাকায় বের করেছি, এটা টাইমসে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা মূল্য আয় অনুপাত বা প্রাইস আর্নিং রেশিও বের করে ফেললাম। এরপরে যেটা পে আউট রেশিও, এটাকে মুনাফা প্রদান অনুপাত বলা হয়। এটা কি, এটা হলো আসলে মুনাফা প্রদান বলতে আসলে আয়ের শতকরা কত ভাগ লভ্যাংশ হিসেবে প্রদান করা হলো, তাই হিসাব করা হয়। এখন তুমি আয় করছো কত টাকা, ৭০,০০০ টাকা, এর মধ্যে কত টাকা ডিভিডেন্ড দিয়েছো, এই রেশিওটা বের করার জন্যই আসলে এটা বের করছি। তাহলে পে আউট রেশিও হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম। এখানে কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের মধ্যে সকল রকমের ডিভিডেন্ড আসবে। তাহলে এখানে ডিভিডেন্ড ছিল ২১,০০০ টাকা, ভাগ দেবো ৭০,০০০ টাকা দিয়ে, কারণ নেট ইনকাম ৭০,০০০, তাহলে কত হলো, 30%। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে যেটা শিখলে, এটা বেশ বেশ গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং এক্ষেত্রে তোমাদের আমি আশা করি যে সেলসের পার্টটি, এবং আরেকটা যেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইকুইটি, ইকুইটি ফান্ড, এবং হচ্ছে এটাকে বলে শেয়ার হোল্ডার ফান্ড, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, প্রাইস আর্নিং, পে আউট রেশিও, এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। তোমরা যদি প্র্যাকটিস করো এই নিয়ে, তাহলে তোমরা এটাই ভালো একটি দক্ষতা অর্জন করতে পারবে। তো এই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকল।